প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে ফিনান্সের তৃতীয় অধ্যায়ের একটি বিষয় ইএআর এটা নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আজহার আলী, সহকারী শিক্ষক, জহিরিয়া আমি উচ্চ বিদ্যালয়, খাদিমনগর, সদর, সিলেট। তো আজকে তোমাদের মাঝে যে ইএআর নিয়ে আলোচনা করব, তোমরা জানো ইএআর 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 এর মিনিংটা কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ প্রকৃত সুদের হারটা কিভাবে নির্ণয় করতে হয়, এটাই হচ্ছে ইএআর নির্ণয় করা। তো ইএআর নির্ণয় করতে হলে আমাদেরকে আমি একটা অঙ্কের একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। তো ইএআর এটা কিভাবে নির্ণয় করব, দেখো আমি একটি উদাহরণ তোমাদের বলি। উদাহরণটা হলো মিস্টার রোহান আহমেদ তার সঞ্চয়কৃত 1,50,000 টাকা একটি ব্যাংকে 4 বছরের জন্য জমা রাখতে চান। মিস্টার রোহান আহমেদ একটা মানুষের নাম। তিনি কি করছে, তার 1,50,000 টাকা ছিল, যে টাকাটা তিনি 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখবে। 4 বছরের জন্য তিনি ব্যাংকে জমা রাখবে। এখন এই উদ্দেশ্যে তিনি পদ্মা ব্যাংকে গেল। কিসের উদ্দেশ্যে? ওই টাকাটা সে ব্যাংকে জমা রাখবে, এই উদ্দেশ্যে সে কোথায় গেল? পদ্মা ব্যাংকে গেল। পদ্মা ব্যাংক তাকে 9% প্রতি 3 মাস অন্তর অন্তর সুদ প্রদানের জন্য প্রস্তাব দিয়েছে। 3 মাস পর পর সুদ দেবে। কত পার্সেন্ট সুদ দেবে? 9% সুদ। কয় মাস পর পর? 3 মাস পর পর। কে দেবে? পদ্মা ব্যাংক। অপরদিকে এটা আমি একটা সন্তুষ্ট হতে পারলো না, রোহান সাহেব এই কথাটায় সন্তুষ্ট হতে পারলো না। তিনি ভাবলো আমি আরো একটি ব্যাংকে যাই, অন্য একটি ব্যাংকে গিয়ে দেখি আমাকে কতটুকু সুদ তারা দেয়। অন্য একটি ব্যাংকে গিয়ে দেখলো, ইউনিক ব্যাংকে গেল, তাকে 9.50% অর্থাৎ 9.5% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অর্ধবার্ষিক অর্থাৎ বছরে 2 বার। অর্ধবার্ষিক বছরে কয়বার? 2 বার। আর 3 মাস অন্তর অন্তর হলে সেটা আমরা কিভাবে বের করব? 3 মাস অন্তর অন্তর যদি সুদ প্রদান করে কোনো ব্যাংক, তাহলে বুঝতে হবে সে বছরে 4 বার সুদ প্রদান করে। কেননা বছর হচ্ছে 12 মাস। বছর হচ্ছে 12 মাস এবং 12 মাসে যদি 3 মাস পর পর সুদ দেওয়া হয়, তাহলে 12/3 সমান সমান কত? 4। অর্থাৎ 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে কত দাঁড়ায়? যেমন 12/3 সমান সমান 4। এটা হলো 3 মাস পর পর। আচ্ছা বলতো, যদি বলতো 4 মাস পর পর, তাহলে কি করতাম? তখন লিখতাম 12/4 সমান সমান 3 বার দিত। এখন যদি বলি অর্ধবার্ষিক, যেটা এখানে বলা আছে পরবর্তীতে ইউনিক ব্যাংকে যেটা বলছে অর্ধবার্ষিক, সেখানে বলা হবে কি 12/6, হ্যাঁ, সমান সমান কত? 2। অর্ধবার্ষিকে মানে 2 মাস পর, 6 মাস পর সুদ দেওয়া হয় একবার। তাহলে অর্ধবার্ষিক বছরে একবার, জুলাই মাসে একবার, আবার ডিসেম্বর মাসে একবার, 2 বার। সেই ক্ষেত্রে হয় 2 বার। সুদটা দেবে কয়বার? 2 বার। তো আমরা এই যে ব্যাপারটা, যে মাস কিভাবে আমরা বের করব আর বার কিভাবে বের করব, যত মাস বলা থাকবে, যত মাস পর পর বলা থাকবে, ওই কয় মাস পর পর আমরা কি করব? সুদটা বের করব, আর সেটা 12 দিয়ে ভাগ করলে বার বের হবে, অর্থাৎ এম এর মানটা বের হবে। তো আসো আমরা এখানে যে পদ্মা ব্যাংকে গিয়েছিলাম 4 বছরের জন্য 1,50,000 টাকা নিয়ে গিয়েছিলাম। আমাকে তারা 9% সুদ দেওয়ার জন্য 3 মাস পর পর বলেছিল। আসলে এখানে প্রকৃত সুদের হারটা কত? এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পদ্মা ব্যাংকের প্রকৃত সুদের হার কত, প্রকৃত সুদের হার কত, পদ্মা ব্যাংকের প্রকৃত সুদ কত তাদের, তখন আমরা কি করব? দেখো, পদ্মা ব্যাংকের যদি প্রকৃত সুদের হার আমাদের বের করতে চাই, তাহলে আমরা জানি প্রকৃত সুদের হারের সূত্র হচ্ছে ইএআর সমান সমান 1+I/m পাওয়ার m। ইএআর সমান সমান 1+I/m পাওয়ার m। এই m শব্দটা কি আর I শব্দটা কি, এটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে নেওয়া
দরকার। এই আই হচ্ছে এখানে, আইটা আমি বের করে দিই, এখানে বের করা নাই, আমি একটু তোমাদের বের করে দিচ্ছি। আই হচ্ছে আই সমান সমান এখানে সুদের হার কত 9%। 9% মানে কি 9/100 সমান সমান কত হবে 0.09। এটা হচ্ছে আই এর মান। তাহলে আমি আই এর পরিবর্তে লিখবো, দেখো 1 যোগ আই ভাগ এম। তাহলে আই এর পরিবর্তে আমি কি লিখবো 0.09। 0.09 কিভাবে আসছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আই সমান সমান 9%। তা 9% যদি হয় ইন্টারেস্ট, তাহলে পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ। তো 9 কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 0.09। অতএব এই আই এর পরিবর্তে হচ্ছে 0.09। এখন এম এর পরিবর্তে 4, এখানেও 4 এখানেও 4, মানে এম এর পরিবর্তে 4। এটা কি করে হলো? এম এর পরিবর্তে 4 হলো, আমি বলছিলাম তোমাদেরকে যে 3 মাস পর পর সুদ দেয়। কয় মাস পর পর বলো? 3 মাস পর পর। 3 মাস পর পর যদি সুদ দেয় তাহলে 12/3 সমান সমান কত হলো 4। অতএব তাহলে আমরা বলতে পারি এম এর মান হচ্ছে, এই এম এর পরিবর্তে হচ্ছে 4, এই এম এর পরিবর্তে হচ্ছে 4। অর্থাৎ এম এর পরিবর্তে আমরা 4 লিখবো। চলো এম এর পরিবর্তে 4 লিখলে এখানে কাজটা কিভাবে করব? আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধানে চলে আসবো দেখো একটু। 0.09 এটা হচ্ছে আই এর মান, এই আই এর মান। এটা ভাগ, তোমরাই বলো যোগের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব? তোমরা স্বভাবত ক্ষেত্রে বলতে থাকবে যে ভাগের কাজটা হচ্ছে সবার আগে। তাহলে আমি 0.09 ভাগ 4, অর্থাৎ এটাকে আমি 4 দিয়ে কি করব ভাগ করব। ভাগ করলে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট সমান টিপ দেব। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবে। 0.09 ভাগ 4 সমান যোগ 1 সমান পাওয়ার 4। পাওয়ার 4 করলে আমাদের রেজাল্টটা আসবে এটা। এই রেজাল্ট আসলে কি 1.09303। এইটা থেকে বিয়োগ করতে হবে 1। তোমাদের যে লাস্টে যে বিয়োগ আছে 1, এই 1 এর কাজটা কিন্তু সবার শেষে। তাহলে এই 1 আমরা কি করব, এই সংখ্যা থেকে এসে 1 আমি বিয়োগ করে দেব। যদি বিয়োগ করে দিই তাহলে কি হলো, এটা থেকে 1 বিয়োগ করলে থাকলো 0, এই 1 চলে গেল, 1 এখানে আছে, এই 1 এখানে চলে গেল বিয়োগে। তাহলে রইল কি 0.09303। এখন কথা হলো হার, প্রকৃত সুদের হার তোমরা সবাই জানো। হার যদি বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে পার্সেন্ট আনতে হবে। পার্সেন্ট যদি আনতে হয় তাহলে 100 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। এটা জানো তো সবাই? না জানলে আজকে জেনে নাও যে যদি কখনো হার শব্দ বলে, সুদের হার, হার বের করতে বলে, তাহলে অবশ্যই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে 100 দিয়ে গুণ করে নিতে হবে। তো দেখো এখানে যেটা সংখ্যা আছে এই সংখ্যাটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে নেই তাহলে কত দাঁড়ায় 9.3083%। এটা হচ্ছে আমার পদ্মা ব্যাংকের কথা। এখন তোমাকে আরেকটা প্রশ্ন করা হলো, যেমন মিস্টার রোহান কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবেন? কোন ব্যাংকে টাকা রাখলে? তাহলে তো আমাকে সেই ইউনিক ব্যাংকের কাজ করতে হবে। কারণ ইউনিক ব্যাংকের কাজ না করলে আমি কি করে বুঝবো যে কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভ হবে? তাহলে আমাকে ইউনিক ব্যাংকের যে পার্সেন্ট আছে প্রকৃত সুদের হার সেটাও কিন্তু বের করতে হবে। তা ইউনিক ব্যাংকের যদি প্রকৃত সুদের হার বের করি তাহলে উভয় সুদের ভিতরে কোনটা মানে বেশি সুদের হার পাবো সেটাই হচ্ছে আমার লাভজনক বিষয়। তাহলে আসি আমরা ইউনিক ব্যাংকের কাছে যাই। ইউনিক ব্যাংকের তার সুদের হার ছিল 9.50%। আমি এখানে লিখি আই সমান সমান 9.50% বা 0.095। অর্থাৎ আমি আগেই বলছিলাম পার্সেন্টের জন্য এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এরপর আসো চক্রবৃদ্ধির সংখ্যা কত, এম হচ্ছে 2 বার। 2 বার কিভাবে আসছে সেটা তোমাদের বুঝাইছিলাম যে 12/6 সমান সমান কত 2, কারণ অর্ধবার্ষিক 6 মাস পর পর, এই জন্য এটাকে 12 কে 2 কি করছিলাম আমরা 6 দিয়ে ভাগ করেছিলাম, সমান সমান কত পেয়েছি 2। আমরা জানি প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার এটাকে সূত্রটা কি বলছিলাম আমি, EAR, অ্যানুয়াল এফেক্টিভ অ্যানুয়াল রেট। এখন আসো এই এফেক্টিভ অ্যানুয়াল রেটটা যদি বের করতে হয় 1 যোগ আই ভাগ এম পাওয়ার এম বিয়োগ 1, ঠিক আছে? তো এখন এটা যদি বের করতে চাই তাহলে দেখো তুমি এম এর পরিবর্তে এখন কত হবে, আগে কিন্তু এম এর পরিবর্তে পদ্মা ব্যাংক এম এর পরিবর্তে ছিল 4, কিন্তু এই ইউনিক ব্যাংকে কিন্তু এম এর পরিবর্তে কত হবে 2।
তাহলে এম এর পরিবর্তে আমরা দেখো এখানে লিখলাম 2 এবং এই এম এর পরিবর্তে লিখলাম 2। এখন সেই আগের মতোই কাজ, ভাগের কাজ আগে। এই 0.095 ভাগ 2 সমান যোগ 1 সমান পাওয়ার 2। এটা নিয়ে আমার এই সংখ্যাটা পাইলাম 1.00972 বিয়োগ 1। এখন এই 1 যদি এখানে বিয়োগ করে দিই তাহলে কত হলো 0.09725। এখন এটাকে যদি আবার পার্সেন্ট বের করতে চাই, হার বের করতে চাই, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত আসলো? 9.725%। 9.725%। তাহলে যদি এটা হয় যে দুইটা সুদে আমরা বের করলাম, কোন সুদটা বেশি হলো? দেখো এখানে 9.72%, এখানে আসলো 9.308। তাহলে এখানে আছে 9.72 আর এখানে আছে কত? 9.30। এখানে আছে 9.30, ওখানে আছে 9.72। এখন তোমরাই বলো সুদের হার কি ইউনিক ব্যাংকে বেশি পাবো না আমরা পদ্মা ব্যাংকে বেশি পাবো? অবশ্যই ইউনিক ব্যাংকের বেশি, কারণ সেখানে 72, এখানে হচ্ছে 30। তাহলে আমরা লাভবান হবো কোথায়? যদি ইউনিক ব্যাংকে টাকা জমা রাখি। ইউনিক ব্যাংকে যদি টাকা জমা রাখি তাহলে কি হবে? অবশ্যই আমাদের কত লাভবান সেটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা ইউনিক ব্যাংকটা আমাদের জন্য লাভজনক। এরপরে আসো, তোমরা জানো যে এই অঙ্কের ভিতরে আমার একটা আলোচনা করার বিষয় ছিল, যেটা আমি আলোচনা করি নাই, গত পর্বেও করি নাই, তার আগের পর্বেও করি নাই। সেটা হচ্ছে রুল 72। এটি কি? আবার এটা তোমরা প্রায় পরীক্ষায় কিন্তু আসে যে রুল 72 কি, রুল 72 কি, এটা পরীক্ষা আসে। তো রুল 72টা হচ্ছে, দেখো, বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে হলে আমাদেরকে রুল 72 ব্যবহার করতে হয়। আমি কি বলছি কথাটা? বার্ষিক চক্রবৃদ্ধি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময় বা কত হার সুদে সেটা পরিমাণটা হবে দ্বিগুণ, এটা বের করার যে একটা সূত্র আছে, সেই সূত্রটাই হচ্ছে রুল 72। তো আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, যে বুঝতে পারছো যে আমাদের রুল 72টা কি। আর আজকের যে ক্লাসটা তোমাদেরকে নিলাম সেটা হচ্ছিল কি? প্রকৃত সুদের হার। আজকের বিষয়টাই ছিল আমার প্রকৃত সুদের হার। তা প্রকৃত সুদের হারে আবার একটা কথা আমি আবার বলে নেই, সবসময় মনে রাখবা, সূত্র যদি আমরা পারি অঙ্ক কিন্তু সহজ, আর সূত্র যদি না পারি অঙ্ক কিন্তু আমাদের জন্য বেশ জটিল হয়ে দাঁড়ায়। ইএআর এর একদম ছোট সূত্র, একদম ছোট। কারণ ছোট সূত্র বলতে এখানে আছে কি বলো? অনলি ছোট্ট একটা কথা, 1 যোগ আই ভাগ এম পাওয়ার এম বিয়োগ 1। এটা হচ্ছে ইএআর এর সূত্র। কিন্তু তুমি পরীক্ষার সময় কিভাবে বুঝবে যে এটা সেই ইএআর বের করতে বলছে? এটা বুঝতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে জানতে হবে যে আমাকে প্রশ্নে কি বলা হয়েছে, প্রকৃত সুদের হার বলা হয়েছে। হ্যাঁ, সুতরাং প্রকৃত সুদের হার যদি বলা হয় তাহলে আমি প্রকৃত সুদের হার হচ্ছে কি? ইএআর। তাহলে প্রকৃত সুদের হার বের করতে হলেই কিন্তু আমরা কি করব? এই কাজটা করব, অর্থাৎ এইটা করে নেব। মনে থাকবে সবার? তার প্রকৃত সুদের হার যদি বের করতে বলে আরেকটা জিনিস অনেকেই তোমরা পরীক্ষার সময় কথাটা ভুল করো, সেটা হচ্ছে লাস্টে পার্সেন্ট দিতে ভুল করে দাও। এই যে পার্সেন্টটা তোমরা কিন্তু এই পর্যন্ত এসে, অর্থাৎ এখানে 0.09725 এইটাকে তোমরা কি করছো? রেজাল্ট রেখে দিছো। তাহলে কিন্তু হার হয় নাই, এটা কিন্তু টাকায় রয়ে গেল, তাই না? এটা টাকা রয়ে গেল, এটা কিন্তু হতে পারে না। আমাদের এটা হতে হলে অবশ্যই সেটা হার হতে হবে, আর হার হতে হলে সেটাকে পার্সেন্ট থাকতে হবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু অনেকেই পরীক্ষার সময় খুব তাড়াহুড়া করো, তাড়াতাড়ি করতে গিয়ে এই কথাটা ভুলে যাও। এটা বলার উদ্দেশ্য মানে হচ্ছে এটাই যে তোমাদের মনের মধ্যে অন্তত এই কথাটা অবশ্যই বাজবে যে স্যার বলেছিল সব সময় যে হার বের করতে হলে সেখানে টাকার সাথে একটা পার্সেন্ট দেওয়া থাকবে। আর পার্সেন্টটা যদি বের করতে না পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত সুদের হারটাও আমাদের একুরেট ভাবে আসলো না। তো সবাই আশা করি আজকের যে ক্লাসটা আমি করেছি প্রকৃত সুদের হার নিয়ে, এরপরে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের মাঝে আমি আসব। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনে ক্লিক করো, শেয়ার করো, লাইক করো, এবং পরবর্তী আরো মজার মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। সবাই সুস্বাস্থ্য কামনা করি। কোভিড-19 সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে মাস্ক ব্যবহার করো, অপরকে ব্যবহার করতে উৎসাহিত করো, নিজে বাঁচো, দেশকে বাঁচাও, নিজের ফ্যামিলিকে রক্ষা করো। খুদা হাফেজ।